পূর্ণতাকে ডাক্তার কম করে ১ মাসের জন্য বেড রেস্ট নিতে বলেছেন। ২৭ বছর বয়সে দুইবার ব্রেন স্ট্রোক হওয়া মোটেও কম ঝুঁকির কথা না। পূর্ণতার স্বাস্থ্যের কথা শুনে তার কানাডার ডাক্তার আচ্ছা মতো ছেড়েছে তাকে। মাত্রই তার শরীর সুস্থতার দিকে যাচ্ছিল, তখনই আবার এত বড় ধাক্কা। আহনাফ সাহেব বড় কড়া গলায় বলেছেন, যদি সে তাকে সত্যিই নিজের বাবার মতো ভালোবাসে থাকে, শ্রদ্ধা করে থাকে, তাহলে তার আদেশ মোতাবেক আগামী ১ মাস যেন সে অফিসের ধারে কাছেও না যায়। হ্যাঁ, মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য গিয়ে সব দেখে আসতে পারবে, কিন্তু এর বাইরে কোনো দৌড়ঝাঁপ করতে পারবে না। বাবার পর এই একজন গুরুজনই আছে পূর্ণতার মাথার উপর। তার তার কথা ফেলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেও বলেছে, প্রতিদিন আরোয়া এসে অফিসের সব আপডেট দিয়ে যাবে। সে জাস্ট চেক করবে। আহনাফ সাহেব না মেনেও পারেন না। কারণ এত বড় একটা বিজনেস ১ মাসের জন্য ফেলে রাখা মানে বিজনেস ধস নামানো। আরিয়ান বর্তমানে তার বাবার বিজনেস নিয়েই মোটামুটি ভালোই ব্যস্ত। আহনাফ সাহেব আঞ্জুমান ও অজান্তা বেগমের সত্য ফাঁস হওয়ার পর থেকে নিজেও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন, মানসিক ও শারীরিক উভয়ভাবেই। তাই বাবার অনুপস্থিতিতে তাকেই সব দেখতে হচ্ছে। এতদিন আরোয়া সন্ধ্যায় হসপিটালে গিয়ে অফিসের যাবতীয় আপডেট দিয়ে আসতো পূর্ণতাকে। কিন্তু আজ যেহেতু পূর্ণতার বাসায় এসে পড়েছে, তাই আরোয়াকেও বাসায় আসতে হয়। দুরু বুকে কাঁধের ব্যাগটা চেপে ধরে আরোয়া কলিং বেলে প্রেস করে। তার ভয়টা মূলত আরিয়ানকে ঘিরে। কিছুক্ষণ পর মালতী কাকি এসে দরজা খুলে দেয়। আরোয়াকে দেখে মালতী কাকির সৌজন্যতামূলক কৌশলাদি বিনিময় করে তাকে উপরে পূর্ণতার রুমে চলে যেতে বলে। পূর্ণতা তাকে আগেই বলে রেখেছে আরোয়া আসলে যেন সে তাকে উপরে পাঠিয়ে দেয়। আরোয়া বড় কদম ফেলে তাড়াহুড়ো করে পূর্ণতার রুমের দিকে যেতে থাকে। বাড়িতে প্রবেশের সময় আরিয়ানের গাড়ি পার্ক করা দেখে বুঝে গিয়েছে আরিয়ানও বাসায় আছে। সে কোনো ক্রমেই আরিয়ানের সামনে পড়তে চাইছে না আজ। টনির মাধ্যমে আঞ্জুমানের সব কীর্তির কথা জানতে পেরেছে আরোয়া। সব জানার পর থেকে সে প্রচণ্ড অপরাধবোধে ভুগছে। আরিয়ানের সামনে না পড়েই আরোয়া পূর্ণতার রুমে পৌঁছে যায়। আরোয়াকে দেখে তাজওয়াত ভীষণ খুশি হয়। সে নিচে তার অ্যাঞ্জেল আন্টির কাছে আসে। পূর্ণতা বারবার মানা করেছে লাফালাফি না করতে, কিন্তু তার এই বন্ধুত্ব আর ভালো লাগছে না। আরোয়া নিজের ব্যাগ থেকে ৩-৪টা ফাইল বের করে পূর্ণতাকে দেয়। পূর্ণতা চোখে চশমা লাগিয়ে সেগুলো দেখতে বসে যায়। তাজওয়াত তখন বায়না ধরে আরোয়ার কাছে আরোয়া যেন তাকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসে। পূর্ণতা যদিও প্রথমে ছেলেকে পারমিশন দেয় না ছাদে যাওয়ার, কিন্তু পরবর্তীতে তাজওয়াতের মুখ ফোলানো দেখে পারমিশন দিয়ে দেয়। মায়ের থেকে পারমিশন পেতেই তাজওয়াত তার অ্যাঞ্জেল আন্টির সাথে ছাদে চলে যায়। ছাদে এসে তাজওয়াত আরোয়ার হাত ধরে ঘুরতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মালতী কাকি এসে তাদের ডেকে নিচে নিয়ে যায়। তারা দুজন পুনরায় রুমে ফিরে আসলে সেখানে পূর্ণতার সাথে আরিয়ানকেও দেখতে পায়। তাজওয়াত তার আলু মামাকে দেখে আরোয়ার হাত ছেড়ে দৌড়ে তার কাছে যেতে নিলে কার্পেটের সাথে পা বেঁধে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু আরিয়ান তাড়াতাড়ি উঠে তাকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এমনিতেই ভাঙ্গা ভাঙ্গা হাত আর ফাটা মাথা নিয়ে আজই হসপিটাল থেকে ফিরেছে বাচ্চাটা, তার উপর এমন একটা দুর্ঘটনা ঘটতে বেঁচেছে। আরিয়ান যখন তাজওয়াতকে ধরার জন্য লাফ দিয়ে সোফার উপর থেকে উঠছিল, তখন তার হাঁটুর সাথে জোরে বাড়ি লাগে সোফার সামনে থাকা সেন্টার টেবিলের সাথে। সে যদিও ব্যথা পায় নিজের হাঁটুতে, কিন্তু সেদিকে এতটা ধ্যান দেয় না। সেন্টার টেবিলের সাথে আরিয়ানের পায়ের সংঘর্ষ হওয়ার কারণে টেবিলটা নড়ে গিয়ে সেটার উপর থাকা আরোয়ার ব্যাগটা উল্টে নিচে পড়ে যায়। ব্যাগটার চেইন খোলা থাকার কারণে ব্যাগের ভেতর থাকা সবকিছু ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর তাদের সকলের অগোচরে তার ব্যাগের ভেতরে থাকা ডায়েরিটা সোফার নিচে চলে যায়। পূর্ণতা ছেলেকে ভাইয়ের কোলে থেকে নিয়ে প্রথমে বুকে আগলে নিলেও পরে বেশ বকা দেয়। বকবেই না কেন? যদি পড়ে যেত তাহলে হাতের অবস্থা আরো খারাপ হয়ে যেত না? কিন্তু আরোয়ার জন্য এতটা বকতে পারে না। আরিয়ান তাজওয়াতকে নিজের কোলে টেনে নিয়ে তাকে নিয়ে চলে যায় বেলকনিতে। আর আরোয়া পূর্ণতাকে শান্ত করার চেষ্টা করে। মায়ের বকুনি খেয়ে তাজওয়াত কাঁদছে বলে আরিয়ান তাকে বেলকনিতে নিয়ে এসে নানান কথা বলে তার কান্না থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তাজওয়াত কিছুতেই কান্না থামাচ্ছে না দেখে
আরিয়ানের মাথায় হুট করে একটা বুদ্ধি আসে। সে নিজের পকেট থেকে ফোন বের করে জাওয়াতকে ভিডিও কল দেয়। জাওয়াত আরিয়ানের কলটা রিসিভ করার পর ছেলেকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায়। সে আরিয়ানকে জিজ্ঞেস করে, আরিয়ান আজ কাঁদছে কেন? ও কি আবারও ব্যথা পেয়েছে? আরে ভাই, আপনার ছেলের উপরে যতটা শান্ত দেখায় তার চেয়েও বেশি অশান্ত সে। একটু আগে আর একটা অঘটন ঘটাতে যাচ্ছিল। দৌড়ে আমার কাছে আসছিল, কার্পেটের সাথে পা বেঁধে পড়ে যাচ্ছিল। আমি ধরে ফেলায় রক্ষা পেয়েছেন। এর জন্য ওর মা আর আপনার পাগল বউ বকেছে বাচ্চাটাকে। তাই কাঁদছে। নিন, থামান ওকে। আরিয়ান তাজওয়াতকে কোলে নিয়ে বেলকনিতে থাকা কাউচে বসে পড়ে। তারপর ফোনের স্ক্রিনটা তাজওয়াতের মুখোমুখি করে তাজওয়াতকে ঠোঁট উল্টে চোখ ডলতে ডলতে কাঁদতে দেখে জাওয়াদের বুকটা হু হু করে ওঠে। সে আদুরে গলায় বলে, সোনা বাচ্চা, তাকাও আমার দিকে। বাবা, কান্না করে না আর। মামা কি তোমায় বকা দিত যদি তুমি পড়ে যেতে না ধরতে? মাই প্রিন্স, ডোন্ট ক্রাই এনিমোর, ইটস হার্ট মি ডিপলি বাচ্চা। জাওয়াদের কথা শুনে আস্তে আস্তে তাজওয়াদের কান্না থামতে থাকে, কিন্তু পুরোপুরি থামে না। সাথে সাথে সে নাক টানতে টানতে বলে, হোয়াই ইউ আল কপিং মাই মাম্মা? ভালো আনতেন, আলেও এক কপি ক্যাট। জাওয়াত বুঝতে পারে না সে পূর্ণতার কোন কাজটি আবার কপি করলো। সে অবুঝ গলায় ছেলেকে জিজ্ঞেস করে, কি করলাম আমার সোনা? এই যে মাই প্রিন্স, বাবা, সোনা, এসব তো আমার মাম্মাই তো বলে। আল এল তো আদল করে মাম্মাই বলে আমাকে। জাওয়াত এবার বুঝতে পারে বিষয়টা। সে একটা মুচকি হাসি দিয়ে বলে, ভালো আঙ্কেল বুঝে তাজওয়াতকে আদর করে না? হুম, কলে তো। মাম্মান মাম্মার মতোই কলে, আদুল কলে। আল মাম্মাকে কপিও করে ভালো আঙ্কেল। কথাটা বলেই তাজওয়াত খিলখিল করে হেসে দেয়, যেন সে ভালো আঙ্কেলকে কপিক্যাট প্রমাণ করতে পেরে ভীষণ খুশি হয়েছে। তাজওয়াতকে হাসতে দেখে জাওয়াদের বুকের ভেতরের ভারী ভাবটা কমে যায় অনেকটাই। আরিয়ানা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাজওয়াতও কিছুক্ষণ আগে মায়ের বকুনি ভুলে গিয়ে চঞ্চল চিত্তে ভালো আঙ্কেলের সাথে কথা বলতে থাকে। সুস্থ হলে সে কি কি করতে চায়, স্কুলে আর কয়টা ফ্রেন্ড বানাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রফুল্ল মনে জাওয়াতকে বলতে থাকে। জাওয়াতও বিরক্তহীনভাবে ছেলের কথা শুনতে থাকে। কখনো কোন বিষয়ে তার মতামত দেওয়ার প্রয়োজন বোধ করলে তাও সে নিঃসংকোচে দেয়। আরিয়ান তাদের বাপ বেটের কাণ্ড কারখানা বসে বসে দেখতে থাকে। তারা দুজন এক প্রকার আরিয়ানের অস্তিত্বকে ভুলে গিয়ে নিজেদের খেয়াল মতো কথা বলছে বলে দেখে আরিয়ান মিছে অভিমান দেখিয়ে বলে, তোমাদের দুজনের কথা বলিয়ে দিলাম আমি। আমি আর আমাকেই তোমরা ভুলে গেলে? যাও, কাটটি তোমাদের সাথে। কথাটা বলে আরিয়ান তাজওয়াতকে নিজের কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে দেয়। তারপর নিজে মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে থাকে। আলু মামাকে অভিমান করতে দেখে তাজওয়াদের একটু ভালো লাগে না। তাই সে জাওয়াতকে বলে, ভালো আঙ্কেল, আলু মামা লাগ করছে কিন্তু কেন? তাজওয়াত তাকে কি বলল? তুমি যে শুধু ভালো আঙ্কেলের সাথে কথা বলছো তাই হয়তো অভিমান করেছে। আমি এখন কি কব? যা আলু মামা, অভিমান না করলে আল? ঠোঁট উল্টে নিষ্পাপ গলায় জিজ্ঞেস করে তাজওয়াত। জাওয়াত একটু ভাবুক হয়ে বলে, তুমি তাকে তাজওয়াত স্পেশাল কিস্তি দিয়ে দেখতে পারো। আচ্ছা। তাজওয়াত ফোনটা কাউচের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখে আরিয়ানের কাছে আসে। তারপর নিজের বাম হাত দিয়ে আরিয়ানের মুখটা নিজের দিকে ফিরিয়ে তার গালে একটা হামি দেয়। একটা হামি দেওয়ার পরও যখন আরিয়ান কথা বলছে না, তখন সে একের পর এক দিতেই থাকে, যতক্ষণ না আরিয়ানের অভিমান দূর হয়। এত আদুরে ভাবে অভিমান কর দূর করবার চেষ্টা করা হলে সেই অভিমানের স্থায়িত্ব কি বেশিক্ষণ হয়? একদমই না। আরিয়ানও অভিমান করে থাকতে পারে না ভাগ্নের সাথে। তাজওয়াত আরো বেশ কিছুক্ষণ জাওয়াদের সাথে কথা বলে মনটা একদম ফুরফুরে তারপর আরিয়ানের সাথে রুমে চলে যায়। রুমে এসে দেখে আরও ততক্ষণে বাসায় চলে গিয়েছে। তার রুমমেট মেয়েটার নাকি হঠাৎই শরীর খারাপ করেছে, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছে। পূর্ণতা ছেলেকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায় তাকে ফ্রেশ করাতে। এরই মাঝে এশার আজানে দিয়ে দেওয়ায় আরিয়ান নামাজ পড়বে বলে পূর্ণতাদের থেকে বিদায় নিয়ে সেন্টার টেবিলের উপরে থাকা তার ফোনটা নিতে গেলে তার হাতে লেগে একটা কলম নিচে পড়ে যায়, গিয়ে সেটা সোফার তলে চলে যায়। আরিয়ান কলমটা তোলার জন্য নিচে বসে সোফার তলে উকি দিলে সেখানে কলমটার সাথে আরেকটা কিছু দেখতে পায়।
আরিয়ান কৌতূহল বশত সেটা বের করে বুঝতে পারে এটা একটা ডায়েরি। সে গলা উঁচিয়ে পূর্ণতাকে জিজ্ঞেস করে, বনু, তোর কোনো ডায়েরি পড়ে গিয়ে সোফার তলে চলে গিয়েছিল? পূর্ণতা ওয়াশরুম থেকেই উত্তর দেয়, না তো ভাইয়া। কেন, কি হয়েছে? তোর সোফার নিচে একটা ডায়েরির মতো পেলাম, দাঁড়া দেখি জিনিসটা কি। আরিয়ান প্রচন্ড কৌতূহল নিয়ে ডায়েরিটা খুললে প্রথম পেজে দেখতে পায় সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, আমার জীবনের প্রিয় মানুষ ও তাকে নিয়ে হওয়া অনুভূতিগুলো লেখা শুরু করলাম আজ থেকে। নিচে কয়েক বছর আগের ডেট দেওয়া। আরিয়ান পূর্ণ তার লেখা বেশ ভালো করেই চেনে, তাই সে চট করে বুঝে যায় এটা তার বোনের ডায়েরি না। তাহলে কার ডায়েরি এটা? আর এখানেই বা আসলো কি করে? তাদের পরিবারের কারো ডায়েরি লেখার মতো শখ নেই। এসব ভাবতে ভাবতেই আরিয়ান আরেকটা পেজ উল্টালে সেখানে তার একখান ছবি পায়। ছবিটা দেখে যথেষ্ট ভালোই চমকে গিয়েছে। তার ছবি, তাও এমন একজন ব্যক্তির ডায়েরিতে রয়েছে যাকে সে চেনেই না। আরিয়ান ছবিটাই হাত নিয়ে ভালো করে দেখলে সে বুঝতে পারে এটা তার কয়েক বছর আগের ছবি। ছবিটা ডায়েরির উপর থেকে সরিয়ে নেওয়ার সেখানে থাকা লেখাগুলো স্পষ্ট রূপে ধরা দেয় আরিয়ানের কাছে। সেখানে লেখা আছে, ভাইয়ের বন্ধুকে ভালোবাসার মতো এত বড় পাপ কিভাবে করলাম আমি? এই পাপের কি আদৌ কোনো মাপ আছে? তার পরিবারের স্ট্যাটাস আর আমার পরিবারের স্ট্যাটাস যে আকাশ পাতাল ব্যবধান। এসব জেনেও কি করে পারলাম আমি এত বড় ভুল করতে? এই ভুলের মাসুল কি আমায় আজীবন বয়ে যেতে হবে? খানিক নিচে আবার লেখা, আচ্ছা, প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কি আমার ভালোবাসা পূর্ণতা পেতে পারে না? আমি কি আমার প্রাণ সখাকে নিজের জীবনের সখা হিসেবে পেতে পারি না? প্রাণ সখা নামটা দেখে বিস্ময়ে আরিয়ান চোখ এত বড় হয়ে যায় যে যেন সেটা কোটর ছেড়ে বের হয়ে আসবে। প্রাণ সখা নামটা তার প্রেমিকা মানে আঞ্জুমান দিয়েছিল তাদের প্রেম চলাকালীন সময়ে। কিন্তু তার জানা মতে আঞ্জুমানের তো ডায়েরি লেখার শখ টক নেই। তাহলে সে ডায়েরিটা হাতে নিয়েই পূর্ণতার রুম থেকে বের হয়ে আসে। তারপর নিজের রুমে গিয়ে সেটা পড়তে শুরু করে। তার মাথায় বর্তমানে ঢাকা শহরের কারেন্টের তারের মতো জটলা পাকিয়ে আছে। ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠা লেখা ভাইয়ের বন্ধুকে ভালোবাসার কথা, আবার প্রাণ সখায়, এই দুটো শব্দই মূলত একটা জটলা সৃষ্টির কারণ। আজ থেকে ৩ বছর আগে আরিয়ান সিলেটে রাসেলের বাড়িতে গিয়েছিল মূলত অন্য একটা কাজে গিয়ে। সেখানকার আবহাওয়া আকস্মিক খারাপ হয়ে যায়, রাসেলদের বাসায় ৩ দিন থাকতে হয়েছিল। ওই ঘটনার পর সে ঢাকায় ফিরে আসলেও এর কিছুদিন পর থেকে একটা নাম্বার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেসেজ আসতো, কখনো প্রেমময় উক্তি, কখনো কবিতা, কখনো বা তার হালচাল জিজ্ঞেস করে মেসেজ করতো আগন্তুক। আরিয়ান শুরুতে শুরুতে পাত্তা না দিলেও একটা সময়ের পর বিষয়টা নিয়ে সে ভাবতে বাধ্য হয়। একদিন সে নিজেই ফোন করে সেই আগন্তুকের নাম্বারে। আগন্তুক প্রথমবার কলটা রিসিভ না করলেও দ্বিতীয়বার ঠিকই করে। তার সাথে কিছুক্ষণ কথা বলে জানতে পারে ব্যক্তিটি একজন মেয়ে, কিন্তু মেয়েটি কিছুটা চাপা গলায় কথা বলছিল। আরিয়ান তাকে এমন মেসেজ করার কারণ জিজ্ঞেস করলে সেই মেয়েটি বলে সে আরিয়ানকে পছন্দ করে। আরিয়ান পরবর্তীতে তার উপর সন্দেহ করা শুরু করলে সেই মেয়েটি জানায় কিছুদিন আগে যখন আরিয়ান সিলেটে এসেছিল তখন সে আরিয়ানকে দেখেছে এবং এরপর থেকে তাকে পছন্দ করা শুরু করেছে। আরিয়ান কি মনে করে তার সাথে কথা বলা শুরু করে। একসময় সে নিজেও মেয়েটিকে পছন্দ করে ফেলে। মেয়েটি আরিয়ানের ব্যাপারে সব জানলেও আরিয়ান তার সম্পর্কে কিচ্ছুটি জানত না। একদিন আরিয়ান তাকে তার পরিচয় জানানোর জন্য অনেক ফোর্স করলে মেয়েটি শুধু জানায় তার নাম আরু এবং এও বাকি বাকি পরিচয় সে সামনাসামনি দেখা করে বলবে। এভাবেই ২ বছর চলে যায়। ততদিনে আরিয়ান আরুকে ভালোবেসে ফেলেছে। একদিন আরিয়ান আরুকে দেখা করার প্রস্তাব দিলে আরু শুরুতে দেখা করতে চায় না। তারপর আরিয়ান যখন আর তার সাথে ৩ দিন কথা বলে না তখন আরু দেখা করার প্রস্তাবে রাজি হয়। আরিয়ান প্রেয়সীকে দেখতে দ্বিতীয়বারের মতো ছুটে যায় সিলেটে। সিলেটের এক চা বাগানে সেদিনের প্রথমবারের মতো আরিয়ান আর আরুর দেখা হয়। মেয়েটিকে দেখে আরিয়ান একটু অবাকই হয়, কেননা মেয়েটি ছিল আঞ্জুমান রুহি। তার দুটো নাম ছোট করে দিলে আরু বলেছিল। সেখানে ৫ দিন থাকার প্ল্যান করে গিয়েছিল আরিয়ান, কিন্তু সিলেটে যাওয়ার ৩য় দিনে আরিয়ানকে এক প্রকার বাধ্য হয়ে আঞ্জুমানকে বিয়ে করতে হয়।
আঞ্জুমান আরিয়ানকে বলে সে এতিম বলে পরিবারের কোনো বিষয়ে তার মতামত নেওয়া হয় না। এমনকি তার বিয়ে নিয়েও তাকে একবারের জন্যও জিজ্ঞেস করা হয়নি। তাকে নাকি একটা রাজমিস্ত্রির সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার। আরিয়ান যদি আঞ্জুমান আরও কি সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে যেন ওই দিনে বিয়ে করে। আরিয়ান দ্বিধাবোধ করলে আঞ্জুমান তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে। বলে আরিয়ান যদি তাকে বিয়ে নাও করে তাতেও সমস্যা নেই তার। সে ওই রাজমিস্ত্রিকে বিয়ে করার বদলে সুইসাইড করবে। সহজ সরল আরিয়ান তার কথায় প্রভাবিত হয়ে যায় আর সেদিনই লুকিয়ে বিয়ে করে ফেলে। তারপর আঞ্জুমানি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য 1 বছর সময় চায় আরিয়ানের কাছে। আরিয়ানও নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার জন্য সময় দেয়। ডায়েরিটা অর্ধেক পড়েই পুরনো স্মৃতির রোমন্থন শুরু করে আরিয়ান। সেসব ভাবনা থেকে বের হয়ে এসে আরিয়ান ডায়েরির আরেকটা পেজ উল্টালে সেখানে দেখতে পাই নিজের বোনরূপী বেস্ট ফ্রেন্ডের থেকে এত বড় ধোঁকা পাবো কল্পনাতেও আমি আনিনি কখনো। আঞ্জুমান আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিল ছল করে। আমার আরিয়ানকে কেড়ে নিল। আমি আরওয়া। কখনো আমার জন্য একটা ড্রেস কিনলে আমি ওর জন্যও কিনতাম। ভাবতাম আমার তো তাও মা আর ভাই আছে, ওর তো সকলে থেকেও নেই। সেই আঞ্জুমান আমায় এত বড় ধোঁকা দিল। আমার থেকে আরিয়ানকে কেড়ে নেওয়ার জন্য আমার ক্ষতি করতেও পিছপা হলো না ও। ও তো জানতো আমি সাঁতার পারি না, তাও কি করে আমায় পানিতে ফেলতে পারলো। জোরে শরীর নিয়ে ওর ডাকে সাড়া দিয়ে ঘাটে গিয়েছিলাম, কিন্তু ও কি করলো, আমায় ছল চাতুরি করে পানিতে ফেলে দিল। একটুর জন্য মরতে মরতে বেঁচে ফিরলাম এই যাত্রায়। আজ 7 দিন পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলাম হসপিটাল থেকে, কিন্তু ফিরেও লাভ কি হলো। আমি যেই 3 দিন অচেতন ছিলাম সেই 3 দিনই যা হওয়ার হয়ে গিয়েছে। আমার প্রাণের সখী আমার আত্মাকে মেরেই ফেলেছে। আমার প্রাণ সখাকে আমার থেকে চিরতরে কেড়ে নিয়েছে। আমি সে 4 দিন আগে আমার ভালোবাসার মানুষটিকে নিজের নামে দলিল করে নিয়েছে। ওকে বিশ্বাস করে আমার সব কথা বলতাম, আর ও আমার বিশ্বাসের এই দাম দিল। খুলে রাখা পৃষ্ঠার সবগুলো লেখা পড়া হয়ে গেলেও ঘুরে ফিরে আরিয়ানের চোখটা আরওয়ার নামের উপর গিয়ে আবার আটকে যায়। তার মানে আরওয়াই তার আরু, যাকে সে ভালোবেসেছিল। আঞ্জুমান মাছ দিয়ে আহমেদ বাড়ি প্রবেশের জন্য তাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। আরিয়ান আজ অনেক দিন পর নিজের চোখে অশ্রুর উপস্থিতি পেল। সেদিন আঞ্জুমান আর তার মাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময়ও সে কাঁদেনি ছেলেটা, কিন্তু আজ কাঁদছে। জীবনে এত বড় একটা ধোঁকা পেয়ে ছেলেটা আজ ভীষণই ভেঙে পড়েছে। তাই না চাইতেও অশ্রু ঝরিয়ে মনটাকে হালকা করতে চাইছে সে। 7 সকালে পূর্ণতার ফোনটা কর্কশভাবে অনবরত বেজেই চলেছে। পূর্ণতা প্রচণ্ড বিরক্তি নিয়ে একটা চোখ কোনো মতে খুলে বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা পিক করে, কিন্তু ফোনটা কানে লাগিয়ে পরবর্তীতে যা শুনে তাতে তার ঘুম পালিয়ে যায়। সে এক প্রকার হুঙ্কার দিয়েই ফোনের ওপর পাশে থাকা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, কি কিভাবে পালালো? আঞ্জুমান হসপিটাল থেকে। আপনারা কোথায় ছিলেন? চলবে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এবং গল্পর দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।